আসসালামু আলাইকুম। আজ 11 আগস্ট 2024 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে নিয়ে যেসব সমস্যায় পড়তে যাচ্ছে ভারত। ইসলামী ব্যাংক নিয়ে ভয়াবহ যা ঘটল। পতনের পর এই প্রথম মুখ খুলল হাসিনা। এবার বিস্তারিত। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতের দিল্লিতে। প্রশ্ন উঠেছে, কেমন হবে আগামীতে বাংলাদেশ ভারত সম্পর্ক? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পদত্যাগ যে ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর প্রভাব ফেলবে, একাধিক বিষয়ে অনিশ্চয়তা তৈরি করবে, সে সম্পর্কে একটি প্রতিবেদন করছে ভারতের গণমাধ্যম ইকোনমিস্ট টাইমস। প্রতিবেদনটিতে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1.5 দশকেরও বেশি সময় ধরে নয়াদিল্লির সবচেয়ে শক্তিশালী মিত্র ছিলেন শেখ হাসিনা ও তার সরকার। এ সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক পৌঁছেছিল অনন্য উচ্চতায়। তবে সেটি এখন প্রশ্নের মুখে পড়তে পারে, যার কারণ হিসেবে তারা বিভিন্ন সময়ের কথা উল্লেখ করেছে। হাসিনার প্রতি ভারতের জোরালো সমর্থন। গত 1 দশক হাসিনার প্রতি নয়াদিল্লির জোরালো সমর্থন ছিল, যার ফলে বাংলাদেশের বিরোধী দলগুলো এখন ভারতকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী মনোভাব ফুটে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথায়, যা ভারত বাংলাদেশ সম্পর্ককে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাচ্ছে। আর সেটি হলে এই সময়ে দুই দেশের হারানো সম্পর্ক পুনরুদ্ধার করতে যথেষ্ট কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজন হতে পারে ভবিষ্যতে। ট্রানজিটের ভবিষ্যৎ। বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা নতুন সরকার দ্বারা সংশোধন করা হতে পারে, কেননা ভারতের উত্তর পূর্বে ভালোভাবে সবকিছু সরবরাহের জন্য ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রয়োজন ভারতের। কাজেই নয়াদিল্লিকে এসবের ধারাবাহিকতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতায় বসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে জামাতে ইসলামী প্রভাব আশঙ্কা করছে ভারত, কেননা জামাতের পদাতিক সৈন্যরা হাসিনার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিল বলে দাবি তাদের। এদিকে জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই অস্বস্তিকর, যা গত বিএনপি জামাত সরকারের সময় দেখা গিয়েছিল। অন্যদিকে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের প্রত্যাবর্তনের দরজা খুলে দিতে পারে, যা হাসিনা সরকার এতদিন দৃঢ়ভাবে আড়াল করে রেখেছিলেন, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তায়। চীন আগ্রাসীভাবে বাংলাদেশে তার প্রভাব বিস্তার করতে চাইছে। অন্যদিকে হাসিনা পরবর্তী সরকারের আর্থিক সমর্থন প্রয়োজন, আর সেটি হলে বাংলাদেশে শক্তিশালী চীনা উপস্থিতি ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে শেখ হাসিনা সরকার নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। হাসিনা সহ সব হত্যাকারী, বিদেশে অর্থ পাচারকারী, দুর্নীতিবাজদের বিচার করতে হবে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বাজেয়াপ্ত করতে হবে। সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করছেন দেশবাসী। বিগত জালেম সরকারের নির্বাচন কমিশনে জড়িতদের বিচার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। দেশের সংখ্যালঘুদের জানমাল, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেয়া ইমানি দায়িত্ব। শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের ঘোষিত 9 দফা প্রস্তাবনা বাস্তবায়নে এ সমাবেশের আয়োজন করা হয়। ঢাকার মতিঝিল এলাকার দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের কর্মীদের সঙ্গে সাধারণ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে 5 জন আহত হয়েছেন, তবে আহতদের নাম এখনও জানা যায়নি। রোববার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ব্যানারে কিছু লোকজন ব্যাংকের সামনে সমাবেশ করার চেষ্টা করে। ব্যানারে লেখা ছিল, ব্যাংক ডাকাত, লুটেরা, দখলদার ও তাবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। কিন্তু তাদের দাঁড়াতে দেয়নি এস আলম গ্রুপের কর্মীরা। এ সময় এস আলম গ্রুপের কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে 5 জন আহত হন। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লাহ সহ 5 কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়েছে। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের দিলকুশা প্রধান শাখার সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ইসলামী ব্যাংকে যারা অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রোববার অর্থ মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে 6 কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। ব্যাংকটির কর্মকর্তারা অভিযোগ করেন বহিরাগতদের দিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের উপর এই হামলা চালানো হয়। এ নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা যারা করেছে কেউই আইনের বাইরে থাকবে না। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে, সে যেই হোক। দেশের অন্যতম জনপ্রিয় আলেম শায়েখ আহমদুল্লাহ বলেছেন, কোটা কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজে আরো অনেক বৈষম্য বিরাজমান আছে। নতুন বাংলাদেশে সেসব বৈষম্যেরও অবসান হোক, এই কামনা সবার। দুঃখের বিষয় হলো কিছু বৈষম্য নিয়ে সমাজে আলাপ আলোচনা থাকলেও একটি বৈষম্য নিয়ে কেউ কথা বলে না। সেটি হলো দাড়ি, টুপি, হিজাব এবং এর ধারক বাহকদের প্রতি বৈষম্য। এদেশে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমগণের সাথে যুগ যুগ ধরে নানা রকম বৈষম্যমূলক আচরণ চলে আসছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টি গুরু দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব ও সম্মান নির্ধারিত হবে ব্যক্তির তাকওয়া ও আল্লাহ ভীরুতা ভিত্তিক সততার মাধ্যমে। অথচ নবীজির এই শিক্ষার প্রচারক ও ধারক বাহকদের সাথে এই বৈষম্য করা হয় সব থেকে বেশি। আজ রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে বেশ কয়েকটি বৈষম্যের কথাও তুলে ধরেন তিনি। চেঞ্জ টিভির পাঠকদের জন্য সেগুলো হুবহু তুলে ধরা হলো। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জাতীয় পুরস্কার দেওয়ার রেওয়াজ থাকলেও আলেম সমাজ ও ইমাম খতিবদের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই। অন্যদের ছোটখাটো অবদান অনেক ফলাও করে প্রচার হয়, অথচ আলেম সমাজ ও ধার্মিকদের বড় বড় অবদানগুলোকেও অবজ্ঞার চোখে দেখা হয়। শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বা পদোন্নতি বঞ্চিত হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। এদেশে কোনো গানের কনসার্ট হলে মিডিয়াগুলো ফলাও করে তার নিউজ প্রচার করে, অথচ কনসার্টের চেয়ে কয়েক গুণ বেশি লোকের উপস্থিতির মাহফিলগুলো মিডিয়ার মনোযোগ থেকে বঞ্চিত থাকে। বাজেটের সময় সব শ্রেণী পেশার মানুষ, এমনকি রিক্সাওয়ালাদের কাছ থেকেও বাজেট ভাবনা জানতে চাওয়া হয়, অথচ আজ পর্যন্ত কোনো আলেমের কাছ থেকে বাজেট বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে বলে আমার জানা নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এমন অনেক ব্যক্তিবর্গের অংশগ্রহণ দেখা যায় যারা এদেশের 1% মানুষেরও হয়তো প্রতিনিধিত্ব করে না, অথচ সেসব বিষয়ে প্রচুর জনসম্পৃক্ত ও বিজ্ঞ আলেমদের অংশগ্রহণ সাধারণত দেখা যায় না। সকল যোগ্যতা থাকার পরও একজন টুপি পরিহিত বা শ্বশ্রুশোভিত যুবক যদি সংবাদ পাঠক হতে চায়, তাকে কি সংবাদ পাঠ করতে দেওয়া হবে? এটা কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? এটা কি ধার্মিকদের প্রতি বৈষম্য নয়? এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মস্থল সবখানে দাড়িটুপি ও হিজাব পরিহিতরা বৈষম্যের শিকার হন। ইসলাম ও ইসলামপন্থীদের সাথে বিমাতা সুলভ আচরণ এই সমাজে সাধারণ চিত্র। আমরা এই বৈষম্যের অবসান চাই। নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নতুন দিনের এই সন্ধিক্ষণে আমরা চাই অন্যান্যদের পাশাপাশি ইসলাম ও ইসলামপন্থীদের সাথে চলা সব ধরনের বৈষম্যের অবসান ঘটুক। নতুবা বিশাল জনগোষ্ঠী এভাবে জুলুম ও বৈষম্যের শিকার হতে থাকলে জমানো ক্ষোভ একসময় বিস্ফোরণের রূপ ধারণ করবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার এই ক্ষমতাচ্যুতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপ তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি যাতে আমার দেশে লাশের মিছিল দেখতে না হয়। শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। তার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। হাসিনার দাবি, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেয়ার মাসুলেই ক্ষমতাচ্যুত করা। বাংলাদেশিদের সতর্ক করে দেশের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তাদের উপর যেন মৌলবাদীরা ভর না করে। তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হচ্ছে ও তাদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে আমার হৃদয় কেঁদে উঠছে। মহান আল্লাহর রহমতে আমি শীঘ্রই দেশে ফিরব।
আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কোনোভাবেই তোমাদের রাজাকার বলিনি, বরং তোমাদের উত্তেজিত করতে আমার কথাগুলো বিকৃত করা হয়েছিল। সেদিনের পুরো ভিডিওটি আবারও দেখার জন্য অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়েছে ও দেশকে অস্থিতিশীল করতে আপনাদের ব্যবহার করেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্দন বিমান ঘাঁটির কাছাকাছি একটি গোপন আস্তানায় অবস্থান করছেন। যতক্ষণ না তার পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হয়, হাসিনা নয়াদিল্লিতেই থাকবেন। ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে। তবে ভারতে রাজনৈতিক আশ্রয়ের আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে তিনি দিল্লিতে থাকবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মওমিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যখন কোনো কাজে নামবেন তখন অবশ্যই একটি কল্পচিত্র তৈরি করুন। সেই কাজ করতে গিয়ে আপনি কি ধরনের সফলতা চান, কাজটিকে কিভাবে দেখতে চান, আপনি নিজেকে ওই কাজের মধ্য দিয়ে কিভাবে উপস্থাপন করতে চান। কল্পনায় এর যদি একটা অবয়ব বা কল্পচিত্র তৈরি করতে না পারেন, তাহলে বাস্তবেও আপনি এগুতে পারবেন না বা আপনার সামনে কোনো সুনির্দিষ্ট স্বপ্ন থাকবে না। কল্পনার উপরেই নির্ভর করে স্বপ্ন, আর স্বপ্ন দেখলেই তা কাজের মধ্য দিয়ে বাস্তবায়নের পথ তৈরি হয়। সুতরাং আসুন নিজের মনের মধ্যে নিজের পছন্দের কাজের একটা স্বপ্নময় জগৎ তৈরি করি, একটা কল্পচিত্র তৈরি করি, যেটা আমার জন্য হবে মাইলস্টোন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়াদের উপর শনিবার ফের রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 100 জনেরও বেশি নিহত ও আহত হয়েছে বহু। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গাজায় ইসরায়েলি হামলাকে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া 100 জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এ হামলা আবারও প্রমাণ করেছে নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি আলোচনাকে বানচাল করতে চায়। আন্তর্জাতিক নেতৃবৃন্দ যারা ইসরায়েলকে থামাতে পদক্ষেপ নেয় না, তারা ইসরায়েলের অপরাধের সঙ্গে জড়িত। এদিকে শনিবার গাজা শহরের আল শাহাবা এলাকায় আল তাবাইন স্কুলে বিমান হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে। সে সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় 39,800 মানুষ নিহত হয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।